ঠাকুর মশাই, এ মৃত্যু শীতল সড়ক। আমাদের রাজবল্লভীপুর গ্রামে এই মহাসড়কটাকে সন্ধ্যের পর এড়িয়েই চলি, কারণ এই সড়ক এক অভিশপ্ত সড়ক। সন্ধ্যের পর এই সড়কে ছলনাকারীদের দেখা পাওয়া যায়। এই সড়ক দিয়ে আসা যাওয়া গাড়ি অনেক গাড়ির চালকরা প্রায়ই বলে রাতের অন্ধকারে ওদের চলন্ত গাড়ির সামনে হঠাৎই এক অল্প বয়সী বউ চলে আসে। আর সেই বউ হাতের ইশারায় সাহায্য চাওয়ার ভঙ্গিতে ওই গাড়ির চালককে গাড়ি থামাতে বলে। গাড়ির চালক কিছু আগ পাছ না ভেবে গাড়ি থামিয়ে দেয়, আর এইখানেই ঘটে যায় বিপদ। এরপর ওই বউ বিনা কোনো বাক্য ব্যয় চুপচাপ ওই চালকের গাড়িতে উঠে বসে। গাড়ি আবারও চলতে শুরু করে, কিন্তু এইবার গাড়ি আর চালকের নিয়ন্ত্রণে থাকে না, বরং তা তখন ওই অশরীরী অস্তিত্বদের ওই নিয়ন্ত্রণে চলে যায়। গাড়ির চালক ওই পথভ্রষ্ট হয়ে মহাসড়ক থেকে সরে গিয়ে ওই পাথুরে খাদানের রাস্তায় চলে আসে। আর তারপরে সেই গাড়ি ওই নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের ওই চাঁইয়ের সাথে ধাক্কা খেয়ে ওই খাদানের মধ্যে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে সেই গাড়িতে আগুন ধরে ওঠে। চালক সহ গোটা গাড়ি ভস্মীভূত হয়ে যায়, কিন্তু সেই বউকে আর কোথাও দেখা যায় না। কিন্তু যারা ভাগ্যবান ওই ছলনাকারীর হাত থেকে ওই প্রাণ নিয়ে বেঁচে ফিরেছে, তাদের কথায় ছলনাকারী শুধুমাত্র যে অল্প বয়সী বউয়ের রূপ ধরেই আসে তেমনটা নয়। এরা যে কোনো রূপ ধারণ করে আসতে পারে, কখনো পুরুষ রূপে, আবার কখনো মহিলার রূপে, নয়তো বাচ্চারও রূপে আসে। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের বিভিন্ন গল্পগুলো শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। আজ আপনি শুনতে চলেছেন শুভেন্দু অধিকারীর কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক এবং রাজবল্লভীপুরের আতঙ্ক। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি দিব্যেন্দু। শুরু হচ্ছে আজকের গল্প। ছলনাকারী এই নামটার সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত, আবার অনেকে নই। ছলনাকারী আসলে এক ভয়ঙ্কর প্রেত শক্তি, যে প্রেত শক্তির জন্ম হয় যখন কোনো ব্যক্তিকে ছলনার আশ্রয় নিয়ে তার নিকটস্থ কোনো ব্যক্তি খুন করে, তখন সেই মৃত ব্যক্তির আত্মা প্রতিশোধের তাড়নায় ফিরে আসে ওই স্থানে, যে স্থানে তাকে খুন করা হয়েছিল। ছলনাকারী অশুভ শক্তি বিভিন্ন রূপ ধারণ করে পথ চলতি মানুষদের পথভ্রষ্ট করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আর তাই জন্য গ্রামের মানুষজন এই অপশক্তিকে কানা ভুলো বলে ডাকে। আবার দেহাতি মানুষজনের কাছে এরাই আবার ছলাবা নামে পরিচিত। এদের অস্তিত্ব পৃথিবীর সর্বপ্রান্তেই রয়েছে, আর সেখানে ভিন্ন ভিন্ন নামে এরা পরিচিত। গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় রাতের বেলায় পরিচিত মানুষের কণ্ঠস্বরে পরপর দুইবার নিশির ডাক যেমন ঘুমন্ত মানুষকে সম্মোহিত করে ঘর থেকে বের করে এনে মৃত্যুর পথে অগ্রসর করিয়ে দেয়, ঠিক তেমনি এই ছলনাকারী প্রেতশক্তিরাও এই একই খেলায় মেতে থাকে। নিশি আর ছলনাকারীর মধ্যে কেবলমাত্র একটাই পার্থক্য,
নিশির কোনো শারীরিক অবয়ব থাকে না, কেবলমাত্র মধ্যরাতের ছলনাময় ডাকের রূপে আসে এই নিশি। আর তাই জন্য আজও গ্রামাঞ্চলের প্রবীণ দাদু ঠাকুমারা তাদের নাতি নাতনিকে গল্পের ছলেই বলেন, শোনো বাছারা, মাঝরাতে ঘরে সদর দরজার বাইরে যদি পরপর 2 বার কোনো চেনা মানুষের গলার শব্দ শুনতে পাও, তাহলে কিন্তু ভুলেও সাড়া দিও না, কারণ ওই ডাক কোনো রক্ত মাংসের মানুষের ডাক নয়। এই ডাক মধ্যরাতের ডাক। এই ডাকে যদি সাড়া দাও তাহলে তাহলে আর কোনোদিন বাড়ি ফিরে আসতে পারবে না। ওই ডাক নিশির ডাক। গ্রামাঞ্চলের দিকে আজও এই নিশি ডাকের আতঙ্ক বিরাজ করে, কিন্তু ছলনাকারী প্রেতশক্তিরা নিশির ডাকের মতো অদৃশ্য নয়, বরং এরা পথ চলতি মানুষদের বিভিন্ন রূপ ধারণ করে দেখা দেয়। আর এদের দেখার পর ওই পথ চলতি পথিক নিজের সকল প্রকার বাহ্য জ্ঞান হারিয়ে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলে ছলনাকারীর নির্দেশিত পথে। আর সেই পথ ওই পথিককে গন্তব্যের পরিবর্তে নিয়ে যায় মৃত্যুর শীতল পরিবেশে। সেইবার আমি আর আমার বাল্যবন্ধু কিশোরী ঠাকুরমশাইয়ের কাছ থেকে ওনার জীবনে ঘটে যাওয়া এমনই ছলনাময়ী প্রেতশক্তির কাহিনী শুনেছিলাম। সেদিন ছিল পৌষের এক শীতল সন্ধ্যা। অফিস থেকে ফিরে দেখি আমার বউয়ের মেজাজ সপ্তমে চড়ে আছে, কারণ আজ সকালে আমাদের বাড়িতে যিনি পরিচারিকার কাজ করে সে আজ সকালে আমার বউকে না জানিয়ে কামাই করেছে, এবং তাই আজ সারা দিন আমার বউকে ঘরের যাবতীয় কাজ একা হাতে করতে হয়েছে। কারণ আমাদের বাড়িতে আমরা থাকি মাত্র 2 জন প্রাণী, আমি আর আমার বউ, আর ওই কাজের মাসিটি। উনি সকাল এবং বিকেল এই 2 বেলা এসে আমাদের বাড়ির কাজকর্মগুলোতে আমার বউকে সাহায্য করে দিয়ে যায়। তাই আজ তার অনুপস্থিতির জন্য আমার বউ চোখে সর্ষে ফুল দেখছে, আর সেই পরিচারিকার উপরের সমস্ত রাগ এবং অভিযোগ আমার উপর ঝাড়তে শুরু করেছে। আমি অগত্যা কি আর করব, তাড়াতাড়ি পোশাক পাল্টে এবং হাত মুখ ধুয়ে গেলাম রান্নাঘরে বউয়ের সঙ্গে হাতে হাতে একটু কাজ সারতে। আমি তাকে সাহায্য করছি বলে তার রাগ ধীরে ধীরে কমতে শুরু করলো, এবং সে আগের মতো মিষ্টি স্বরে আমার সাথে গল্প করতে লাগলো, এবং আমিও তার সঙ্গে 2 মিষ্টি ভালোবাসার কথা বলতে লাগলাম। তখন আমাদের রান্নাঘরের পরিবেশে এক অদ্ভুত রোমান্টিকতার সৃষ্টি হলো। এখন আমার বউ পুরোপুরি শান্ত। কিছুক্ষণ আগে পর্যন্ত সে পরিচারিকার না আসার জন্য আমার উপর যথেষ্ট রাগারাগি করেছিল, কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে সে সেসবের কিছুই জানে না। যাই হোক, এটা আমার জন্য খুব ভালো লক্ষণ, কারণ এটা আমি বিশ্বাস করি যদি কোনো বিবাহিত পুরুষ তার জীবন সঙ্গিনীকে সবসময় খুশি রাখতে পারে, তাহলে সেই সংসার সেই পুরুষের কাছে স্বর্গসম হয়ে ওঠে। আর যদি সেই পুরুষই তার জীবন সঙ্গিনীকে অসুখী রাখে, তাহলে সেই সংসার নরক সম হয়ে ওঠে। এইসব জটিল দার্শনিক কথা যখন আমি ভাবছিলাম, ঠিক তখনই আমার বাড়ির দরজার কড়াটা হঠাৎ নড়ে উঠল, এবং আমার মন চলে গেল দরজার দিকে। আমার গিন্নি রান্নাঘরে থাকায় অগত্যা আমাকেই যেতে হলো দরজা খুলতে। দরজা খুলে দেখি কিশোরী সেন এসে হাজির হয়েছে। আমি তাকে দেখে প্রথমে একগাল হাসি দিয়ে বললাম, কি ব্যাপার, আজকে হঠাৎ দপ্তর থেকে সোজা আমার নিবাসে? কি, বৌদির সাথে ঝগড়া করেছো নাকি? এইসব ঠাট্টা তামাশা করতে করতে তাকে আমি আমার ঘরে নিয়ে এলাম। কিশোরী সেন আমার বাল্য বন্ধু। আমরা বর্তমানে একই দপ্তরে কাজ করি, কিন্তু কিশোরী আমার থেকে বেশি বেতন পায়, কারণ সে আমার উচ্চ পদে চাকরি করে। কিন্তু এই টাকা পয়সার বৈষম্য আমাদের বন্ধুত্বের সম্পর্কে কখনো কোনো আঁচ আসতে দেয়নি। আমরা আগেও যেভাবে খোশ মেজাজে আড্ডা দিতাম, এখনও তার ব্যতিক্রম হয়নি। এই কিশোরী সেন সর্বপ্রথম তারানাথ তান্ত্রিকের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল।
সে আমায় সেবার প্রথম নিয়ে গিয়েছিল মঠ লেনের তারানাথের বাড়ি। তার দৌলতে আমি তারানাথের মতো এমন একজন ব্যক্তিত্বের সংস্পর্শে আসি এবং ধীরে ধীরে তারানাথ আমার জীবনের প্রায় অনেকটাই জায়গা করে নিয়েছে। আমি চিরকালের নাস্তিক লোক ছিলাম। ভূত, প্রেত, ডাকিনী, যোগিনী এসবের প্রতি আমার কোনোদিনই বিশ্বাস ছিল না। কিন্তু তারানাথের কাছ থেকে তার জীবনের অলৌকিক সব ঘটনার কথা শোনার পর থেকে আমার এই নাস্তিকতা ধীরে ধীরে লোপ পেতে শুরু করলো। আমি এখন এটা বিশ্বাস করি, এই পৃথিবীতে যা রটে তার কিছু শতাংশ ঘটে। আর আমার এই বিশ্বাসকে দৃঢ় করার জন্য কিশোরীর অবদান অনস্বীকার্য, কারণ সে না থাকলে আমি কোনোদিনই তারানাথের সংস্পর্শে আসতে পারতাম না। তা কিশোরী আমার ঘরে প্রবেশ করলো। সে এসেই আমাকে বলল, না ভাইয়া, ঠিক ঝগড়া নয়। আসলে আমার বাড়ির পরিচারিকার কাজ করেন যিনি, উনি সকালে না বলে কামাই করেছে এবং এই নিয়ে আমার গিন্নি আমাকে অনেক কথা শুনিয়েছেন। যেন সে মনে করে ওই পরিচারিকার অনুপস্থিতির জন্য আমি দায়ী। তাই আর ঘরে মন বসলো না, চলে এলাম তোমার বাড়ি। এই দেখছি তোমার অবস্থাও আমারই মতো। আমার বাড়িতেও আজ পরিচারিকা আসেনি, সে নিয়েও আমার গিন্নি আমাকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু আমি তার রাগ ভাঙাতে জানি। দুটো একটা ভালোবাসার কথা বললেই সে গলে যায়, আর তখন সে আমার উপর রাগ করে থাকতে পারে না। তুমিও যদি তোমার গিন্নির রাগ ভাঙাতে চাও, তাহলে তুমিও আমার মতো তাকে ভালোবাসার কথা বলো, দেখবে সে গলে যাবে। আমার কথায় কিশোরী সম্মতি প্রকাশ করলো। তারপর আমরা নানা রকমের গল্প করতে করতে হঠাৎ তারানাথের প্রসঙ্গ তুললাম। তখন কিশোরী আমায় বলল, প্রসঙ্গ যখন উঠলই তখন চলো তারানাথের বাড়ি যাই, একটু রোমাঞ্চকর গল্প শোনা যাবে আর সময়টাও দারুণভাবে কেটে যাবে। এই কথাটা যে আমি ভাবিনি তা নয়। কিশোরী তাই যখন এই প্রস্তাবটা দিল, তখন আমি আর অরাজি হলাম না। সত্যি অনেকদিন হয়ে গেল তারানাথের বাড়ির দিকে যাওয়া হয়নি, কারণ নানান রকমের পারিবারিক এবং কর্মক্ষেত্রগত সমস্যায় জর্জরিত ছিলাম এই কয়েকটা দিন। তাই আর কিশোরীর সঙ্গে তারানাথের কাছে যাওয়া হয়নি। কিন্তু বর্তমানে সেই সমস্যাগুলো আর তেমন নেই, তাই তারানাথের বাড়ি যাবার সিদ্ধান্তটা নিয়েই নিলাম। যেমন ভাবা তেমনই কাজ। আমিও কিশোরীকে নিয়ে বেরিয়ে পড়লাম মঠ লেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ির কাছেই বড় রাস্তা, আর সেখানে ট্রাম পাওয়া যায়। তো যথারীতি আমি আর কিশোরী একটা ট্রামে উঠে পড়লাম। ট্রামটা বেশ ফাঁকা ছিল, তাই বসার জায়গা পেতে সমস্যা হলো না। বেশ একটা সিটে বসে আমি আর কিশোরী চললাম তারানাথের মঠ লেনের বাড়িতে। যথারীতি ট্রাম আমাদের নিয়ে এলো মঠ লেনে। আমরা ট্রাম থেকে নেমে পড়লাম। মঠ লেনের সরু গলিতে ঢোকার আগে পাশের গুমটি মুদি দোকান থেকে কিশোরী তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে নিল, এবং আমি আসার সময় বাড়ির পাশের তেলে ভাজার দোকান থেকে খান পাঁচেক ফুলুরি আর সিঙ্গারা কিনে নিয়েছিলাম। তা যথারীতি আমরা পাসিং শো কিনে মঠ লেনের সরু গলি দিয়ে তারানাথের বাড়ির দরজার সামনে উপস্থিত হলাম। দরজার পাশের দেয়ালে সাইনবোর্ডে আজও জলজল করে তারানাথ জ্যোতির্বিনোদ এই লেখাটি। দরজা খুলে দিল তারানাথের বছর 25-এর মেয়ে চারি। চারি আমাদের দেখে খুব খুশি হলো এবং সে ঝপ করে আমাদের দুজনের পা ছুঁয়ে প্রণাম করল এবং তারপর আমাদের ভেতরে আসতে বলল। আমরা চারির সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। কাকাবাবু, আপনারা বৈঠকখানায় যান, বাবা ওইখানেই আছেন। আমরা চারির কথা শুনে এগিয়ে গেলাম বৈঠকখানার দিকে। গিয়ে দেখলাম তারানাথ তক্তপোষে উদাসভাবে বসে আছে। আমাদের উপস্থিতি টের পেয়ে হাতের ইশারায় তারানাথ আমাদের মাদুরের উপর বসতে বললেন। তারপর কিশোরী তারানাথকে ওই তেলে ভাজার ঠোঙাটা দিলে তারানাথ বলে উঠলেন, আবার এসবের কি দরকার ছিল? তোমরা যখনই আসো তখনই কিছু না কিছু নিয়েই আসো। এত বাজে টাকা খরচা করো না, কারণ অর্থ হলো চঞ্চল, একভাবে কখনো কারোর কাছে থাকে না। তাই মা লক্ষ্মীর পাঁচালিতে নারদ মা লক্ষ্মীকে প্রশ্ন করেছেন,
মাকো, এ তব কেমন বিচার সদা চঞ্চলা হয়ে ফেরো দাঁড়ে দাঁড়ে। অতএব অর্থকে বাঁচাতে শেখো, না হলে দিনের শেষে হাতে কিছুই থাকবে না। একসময় আমিও তন্ত্রবিদ্যার অপপ্রয়োগ করে অনেক অর্থ উপার্জন করেছিলাম, কিন্তু ক্ষমতার অপব্যবহারের ফলে অর্থ যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই ফিরে যেতে শুরু করলো, এবং আমার ক্ষমতাও কমে গেল। আর এখন বর্তমানে আমি শুধুই হাত দেখা, কুষ্টি বিচার এগুলো করতে পারি, আর একটু চন্দ্র দর্শন করতে পারি। ব্যাস, এখন আমার ক্ষমতা বলতে শুধু এইটুকুই। যাক সেসব কথা, তোমরা বসো, আমি একটু আসছি। এই বলে তারানাথ চলে গেল এবং চারিকে ডেকে 3 কাপ চা আর ওই তেলে ভাজাগুলো আনতে বলে দিল। এরপর তারানাথ ফিরে এলো বৈঠকখানায়। ফিরে এসে তারানাথ বেশ জমিয়ে বসল তক্তপোষে। তারপর কিশোরী তারানাথকে জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরমশাই, আমরা তো প্রায়ই সংবাদপত্রে পড়ি যে রাতের অন্ধকারে মহাসড়কে গাড়ি চালকের রহস্য মৃত্যুর খবর। রাতের বেলায় মহাসড়কে গাড়ি চালানোর সময় হঠাৎই সামনে কোনো মানুষকে পথ আটকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর ঠিক পর মুহূর্তেই ওই স্থানে কাউকে দেখতে পায় না, আর ঠিক সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। ঠাকুরমশাই, এটা কি কোনো প্রেত শক্তির কাজ? কিশোরী, তুমি যাদের কথা বলছো তাদের আমরা ছলনাকারী প্রেত শক্তি বলি। এরা অতি ভয়ঙ্কর প্রেত শক্তি, যে প্রেত শক্তি জন্ম হয় যখন কোনো ব্যক্তিকে ছলনার আশ্রয় নিয়ে তার নিকটস্থ কোনো ব্যক্তি খুন করে তখন। ছলনাকারী অপশক্তি বিভিন্ন রূপ ধারণ করে পথ চলতি মানুষদের পথভ্রষ্ট করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আর তাই জন্যই গ্রামের মানুষজন এই অপশক্তিকে কানাভুলো বলে ডাকে। আবার দোহাতি মানুষজনের কাছে এরাই আবার ছালাবা নামে পরিচিত। এদের অস্তিত্ব পৃথিবীর সর্বপ্রান্তেই রয়েছে, আর যেখানে ভিন্ন ভিন্ন নামে এরা পরিচিত। এই যেমন ধরো, কোনো শীতের কুয়াশাচ্ছন্ন রাতে শুনশান মহাসড়কের ওপর দিয়ে যেতে থাকা কোনো এক গাড়ির চালক সেই কুয়াশার কুচ্ছ চালার ভেতর থেকে কোনো এক রহস্যময় মূর্তিকে ভেতরে আসতে দেখতে পায়, আর সেই মূর্তি তখন ওই চালকের পথ আটকে দাঁড়ায়। গাড়ি থেমে যাওয়ার পরে ওই নারী মূর্তি বিনা বাক্য ব্যয়ে উঠে বসে গাড়ির পেছনের সিটে। চালকের গাড়ি এক ঝটকায় পুনরায় চলতে শুরু করে, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ তখন ওই চালকের পরিবর্তে থাকে ওই রহস্যময় মূর্তির। তারপর ওই রহস্যময় মূর্তি চালক সহ গাড়িটাকে মৃত্যুর পথে ঠেলে দেয়। সেই গাড়িটা তো নষ্ট হয়েই যায়, আর তার মধ্যে থাকা চালকের বীভৎসভাবে মৃত্যু হয়। আমার জীবনেও আমি এরকমই এক অশুভ শক্তির দেখা পেয়েছিলাম, তাদের বিরুদ্ধে মোকাবিলাও করেছিলাম। কিন্তু সে কাহিনীতে যাওয়ার আগে আমাদের প্রবেশ করতে হবে মেদিনীপুর জেলার রাজবল্লভীপুর গ্রামে। কারণ এই কাহিনী ওই গ্রামের পার্শ্ববর্তী নির্জন মহাসড়কটায়। আর কিভাবে সেই মহাসড়ক হয়ে উঠেছিল ছলনাকারী অপশক্তির মুন্ডাঞ্চল, সেটা এই কাহিনীতে তোমরা জানতে পারবে। মেদিনীপুর জেলার একদম প্রান্তিক গ্রাম এই রাজবল্লভীপুর। কৃষিকাজ আর কুটির শিল্প কেন্দ্রিক এই গ্রামে মোটামুটি জনাবিশেক ওই গৃহস্থের বসবাস ছিল। অভাব থাকলেও মোটামুটি ভাবে ওনারা নিজেদের পরিবার নিয়ে হাসি খুশিতেই দিন কাটাতো। সকালে গ্রামের পুরুষেরা মাঠে যেত কৃষিকাজ করতে, আর ওদিকে ঘরে তাদের স্ত্রী বউয়েরা মাটি দিয়ে সুন্দর সুন্দর প্রদীপ আর খেলনা বানাতো। আর তারপর সেই সমস্ত প্রদীপ আর খেলনাগুলোকে বাকায় করে হাট বাজারে বিক্রি করে আসতো। এইভাবেই পুরুষের পাশাপাশি বাড়ির মেয়েরাও সংসার সামলে অর্থ উপার্জন করত। এই গ্রামেই বাস করত একজন প্রবীণ শিক্ষক সতীশচন্দ্র দত্ত, যিনি ছিলেন এই গ্রামের বিদ্যালক্ষ্মী বিদ্যাভবনের প্রধান শিক্ষক।
সতীশবাবু এই গ্রামে তার একমাত্র মেয়ে সরলাকে নিয়েই থাকতেন। সতীশবাবু বিপত্নিক, আর সরলা ছিল অল্প বয়সী বিধবা। সরলার স্বামী কাউকে কিছু না জানিয়ে টাকা পয়সা সংক্রান্ত মামলায় রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরদিন সকালে একজন সরলার স্বামীর ছিন্ন ভিন্ন মৃতদেহ গ্রামের একজন যুবক সরলা শ্বশুর বাড়িতে নিয়ে আসে। স্বামীর মৃত্যুর জন্য সরলাকে দায়ী করা হয় তার শ্বশুর বাড়ি থেকে। এরপর শ্বশুর বাড়িতে আর জায়গা হয়নি তার। শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল তাকে, যেহেতু সতীশবাবু বিপত্নিক ছিলেন। তাই নিজের বাবার সেবা যত্ন করার জন্য সরলা বাপের বাড়িতেই থাকতে গিয়েছিল। নিজের অল্প বয়সী বিধবা মেয়েকে নিজের কাছে রাখার জন্য সতীশবাবুর পেছনে অনেকে অনেক কথাই বলতো, যেগুলো কিছু কিছু ওনার কানে এসেছিল, কিন্তু উনি কোনোটাই এসব গায়ে মাখেনি। একদিন রাতে যখন সতীশবাবু খেতে বসেছিলেন, তখন সরলা ওর বাবাকে দুঃখ করে বলল, বাবা, আমি অল্প বয়সী বিধবা, আর তার ওপর শ্বশুরবাড়িতে আমার জায়গা হয়নি। শ্বশুরবাড়ির লোকজন ডাইনি রাক্ষসীর মতো অপবাদ দিয়ে আমায় তাড়িয়ে দিয়েছিল ওই বাড়ি থেকে। আমার সেই রকম পরিস্থিতিতে একমাত্র তোমার কাছেই আশ্রয় পেয়েছিলাম আমি। কিন্তু এর জন্য তোমাকে প্রতিনিয়তই গ্রামের মানুষদের কাছে বিভিন্ন বাঁকা কথা শুনতে হয়। সেটাই তো স্বাভাবিক, না? কারণ অল্প বয়সী বিধবা মেয়েকে যদি কেউ আশ্রয় দেয়, তখন সমাজের মানুষ সেই আশ্রয়দাতাকে নারী লোলুপ পুরুষের দৃষ্টিতেই দেখে। তাই আমি ঠিক করেছি তোমার কাছ থেকে অনুমতি নেব। এবার আমাকে মুক্তি দাও বাবা, কারণ আমি যদি তোমার কাছে থাকি তাহলে তোমার আরও নিন্দা হবে, আর সেটা মেয়ে হয়ে তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না বাবা। এই বলে সরলা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আর এই দৃশ্য দেখে সতীশবাবু নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরল। কান্না মিশ্রিত গলায় ওকে বললেন, কেন এমন কথা বলছিস মা? আমি যে তোর বাবা। সমাজের লোক, গ্রামের লোক, এরা যা বলার বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওরে ওরে, আমার বয়স হয়ে যেতে পারে, কিন্তু আমার শিক্ষার তেজ একটুও কমেনি। আমি জানি সমাজের মানুষের কাজ সমালোচনা করা, কিন্তু বিপদের সময় এরা কেউই তখন পাশে এসে দাঁড়ায় না। তাই এদের কথায় সবসময় কর্ণপাত করা উচিত নয়। সতীশবাবু যতই বলুক না কেন, সরলার মন উনি কিছুতেই ফেরাতে পারলেন না। সরলা মনেই ধারণা বদ্ধমূল হয়েছিল যে সতীশবাবু ওকে আশ্রয় দেওয়াতে এই গ্রাম তথা সমাজে ওনার সম্মানহানি ঘটছে। আর এখন যদি সরলা ওনাকে ছেড়ে চলে যায়, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আবারও তিনি সমাজের চোখে মাথা উঁচু করে বাঁচতে পারবে। সরলা মনে মনে ঠিক করে নিয়েছিল, যখন ওর বাবা ঘুমিয়ে পড়বে, কাউকে কিছু না বলে চুপচাপ সে বেরিয়ে যাবে। কপালে যা আছে তাই হবে। সরলার মনে হয়েছিল যে মেয়ের উপর তার স্বামীর আশ্রয়ের হাতটা চলে গেছে। সেই মেয়ে শ্বশুর বাড়ির বাপের বাড়ি সহ গোটা সমাজের কাছে একটা পরগাছা ছাড়া আর কিছুই নয়। আর পরগাছা থাকার থেকে না থাকাই শ্রেয়। তাই সেদিন শীতের রাতে যখন সতীশবাবু গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সরলা ধীরে ধীরে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে একটা ছোট্ট প্রদীপ হাতে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। আর যাবার আগে একবার পেছনে তাকিয়ে ছেড়ে যাওয়া ঘরটার দিকে তাকিয়ে বলল, না বাবা, আমি আর তোমার ওপর বোঝা হতে চাই না। আমি জানি আমি যদি তোমার কাছে থাকি তাহলে এই গ্রাম, এই সমাজ তোমাকে এক ঘরে করে দেবে। তোমাকে উঠতে বসতে নানা রকম কটু কথার সম্মুখীন হতে হবে। আর সেটা মেয়ে হয়ে আমি কিভাবে মেনে নিতে পারি বলতে পারো? না বাবা, আমি চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, আমার প্রণাম নিও।
আর পারলে আমায় ক্ষমা করো। এই বলে সরলার ওখানে দাঁড়ালো না। প্রদীপের আলো ধরে এবার সে গ্রামের পথে এগিয়ে চলল। শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশার আবরণে ছেয়ে গিয়েছে। এক হাত দূরে কোনো মানুষ তো দূরের কথা, কুকুর পর্যন্ত দেখা যাচ্ছিল না। রাত তখন বেশ গভীর, আর এই গভীর রাতে একাকী অল্প বয়সী বিধবা মেয়ে এক হাতে একটা পুটলি নিয়ে আর অন্য হাতে প্রদীপ ধরে হেঁটে চলছে অজানা পথে। এইভাবেই হাঁটতে হাঁটতে সরলা গ্রামের সীমানা ছাড়িয়ে এসে উপস্থিত হলো মহাসড়কের সামনে। শালবনের মাঝ বরাবর চলে গেছে সেই মহাসড়ক। বেশ চওড়া সেই সড়কের প্রায় অর্ধেক অংশটাই কুয়াশার চাদরে ঢাকা ছিল। কিছুটা চলার পরই সরলা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে একটু জায়গা পেয়ে বসে পড়ল। আর এখানে বসাটাই তার সবচেয়ে বড় ভুল হলো। দূর থেকে একটা গাড়ির অবয়ব আসছে দেখতে পেল সরলা। কিছুটা কুয়াশার চাদর ভেদ করে সামনের দিকে এগিয়ে আসছিল ওই গাড়িটা। এই দৃশ্য দেখে সরলার মনে একটা আশার আলো খেলে গিয়েছিল, কারণ ও ভেবেছিল ওই চালকের কাছ থেকে একটু সাহায্য নিয়ে এই সড়ক পথটা পার করে শহরের দিকে চলে যাবে, আর শহরে গিয়ে কোনো একটা কাজ সে খুঁজে নেবে। এই ভেবে সরলা তাড়াতাড়ি ওখান থেকে উঠে এগিয়ে গেল সড়কের দিকে, আর তারপর হাতের ইশারায় গাড়িটাকে থামাতে বলল। সরলা আর দেরি না করে গাড়িটার সামনে গিয়ে বলল, বাবু, বাবু আমায় একটু সাহায্য করুন না, আমায় একটু শহরে পৌঁছে দিন দয়া করে। আমি আপনাদের এই উপকার কোনোদিন ভুলবো না। আমায় একটু শহরে পৌঁছে দিন বাবু। সরলার কথা শুনে ওই গাড়ির ভেতরে থাকা অল্প বয়সী ছেলের মুখ বার করে সরলার দিকে তাকিয়ে দেখল। ওর দৃষ্টিতে কামের আগুন ছিল। ও এবার সরলাকে বলল, ঠিক আছে, এত বলতে হবে না। গাড়ির পেছনের সিটে গিয়ে বসো, আমি তোমাকে শহরে পৌঁছে দিচ্ছি। সরলা সরল মনে গাড়ির পেছনের সিটে গিয়ে বসল। সেখানে গিয়ে দেখে দুজন যুবক আগে থেকেই ওখানে বসেছিল। তারা দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। সরলা ওই পরিস্থিতিতে ওদের সাথে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। গাড়ি চলতে শুরু করলো। আর এইবার কিছু দূর যাওয়ার পরে একটা নির্জন জায়গায় হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিল ওই যুবক। গাড়ি থামানোর কারণ জিজ্ঞেস করতেই ওই যুবক আর বাকি যুবকরা একটা কামনা মেশানো হাসি দিয়ে সরলাকে বলল, আরে কি মামনি, ভয় পেলে নাকি? আরে ভয় নেই। আরে এখানে তো তুমি একা নও, এখানে এক এক করে মোট 3 জন স্বামী তোমার জন্য আছি। এসো এসো, আমরা মিলনের খেলায় মেতে উঠি। এটা কিন্তু আপনারা ঠিক করছেন না। আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো, ছেড়ে দিন। আরে মামনি, তুমি চিৎকার করতে চাইছো তো করো, অসুবিধা নেই, চিৎকার করো। কিন্তু তোমার এই চিৎকার তো তুমি নিজে আর আমরা ছাড়া কেউ শুনবে না। এটা তো মহাসড়ক, আর এখন মাঝরাত, তার উপরে শীতকাল, পথঘাট পুরো শুনশান, সকলেই এখন ঘুমোচ্ছে। তোমার চিৎকার কারো কান অবধি পৌঁছাবে না, আর তুমি পালাতেও পারবে না, কারণ গাড়ির দরজা তো বন্ধ। এই বলেই নারী লুলুক জানোয়ারগুলো এক এক করে ঝাঁপিয়ে পড়ল সরলার উপর। আর ওই গাড়ির ভেতরে সরলার সঙ্গে ওরা মেতে উঠল কামের খেলায়। সরলা চিৎকার করছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কেউ আসেনি ওকে বাঁচাতে। অত্যাচারের মাত্রা আরো বেড়ে উঠল। সরলার পরনে সাদা থানটা জায়গায় জায়গায় রক্তের লাল দাগ মিশে গেল। ওর ঠোঁট গোপন অঙ্গ থেকে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। তীব্র যন্ত্রণায় কাঁকিয়ে উঠল সরলা, কিন্তু ওই শয়তানগুলোর একটুও মায়া হলো না। প্রায় 2 ঘন্টা অত্যাচার চালানোর পরে ওরা সরলাকে ছাড়ল, কিন্তু এবার ওদের মধ্যে একজন অপরজনকে বলল,
এই মেয়েটাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না, কারণ ও যদি বেঁচে থাকে তাহলে শহরে গিয়ে আমাদের এই কথা ও পুলিশকে জানিয়ে দেবে, তখন আমরা আইনি জটিলতায় পড়ে যাব। তাই এই শালিকে এখানেই শেষ করে দিই, তাহলেই 16 কলা পূর্ণ হবে। ওর এই কথায় বাকি দুজন সম্মতি জানিয়ে দিল। আমাকে ছেড়ে দিন, আপনারা যা করার তা তো করেছেন আমার সাথে, আমি কিছু বলিনি, কিন্তু দয়া করে আমাকে মারবেন না। আমি 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 আপনাদের কথা দিচ্ছি আমি কাউকে বলবো না, কিন্তু আমাকে বাঁচতে দিন আপনারা। সেই সুযোগ তো তোকে দেবো না শালি, হ্যাঁ? তোকে তো মরতেই হবে আজকে। এই বলে ওদের মধ্যে একজন ওই বড় ছুরি বার করলো, সেটা সজোরে চালিয়ে দিল তার গলা লক্ষ্য করে। আর মুহূর্তের মধ্যেই তাজা রক্ত গড়িয়ে পড়ল গাড়ির জানলার কাঁচ বেয়ে ছিটকে গেল। আর সরলা তীব্র আর্তচিৎকার করে নিথর হয়ে গেল। মরবার আগে মুহূর্তে সরলা ধরা গলায় বলেছিল, তোরা আমাকে বাঁচতে দিলি না, আমার সর্বনাশ করে আমাকে মৃত্যুর কোলে ঠেলে দিলি তোরা, জানোয়ার তোরা। আমি সরলা মরার আগে মহাসড়কে আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে এই মহাসড়ক মৃত্যু সড়কে পরিণত হবে। আর এই মহাসড়কে আগত সকল গাড়ির চালককে আমি একে একে মৃত্যুর পথে ঠেলে দেব। কেউ রেহাই পাবে না। আর তোদের মৃত্যু এই সড়কেই হবে। তোদের আসতেই হবে আবার ওই মৃত্যু শীতল সড়কে আসতে হবে। আমার হাতটা এই সড়কেই ঘুরবে। সরলা মারা গেল, আর ওই যুবকেরা ওর ওই লাশটাকে সড়কের পাশে কাদানে যাওয়ার পাথুরে রাস্তাটার পাশে ঝোপের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। যথারীতি পরদিন সকালে গ্রামে সতীশবাবু সরলাকে খুঁজে না পেয়ে গ্রামের সকলের বাড়িতে গিয়ে বললেন, হ্যাঁ, এই তোমরা কি আমার মেয়েটাকে কেউ দেখেছো? হ্যাঁ, কিন্তু কেউই সরলার কোনো খোঁজ দিতে পারল না। এইভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। মহাসড়কের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে ততদিনে সরলার লাশটা শেয়াল শকুনের খাবারে পরিণত হয়ে গিয়েছিল। আর এইবার শুরু হলো মহাসড়কের ভৌতিক ঘটনা। এমনই এক নির্জন শীতের রাতে সেই অপরাধীদের গাড়ি, যে গাড়ির ভেতরে সরলাকে খুন করা হয়েছিল, ওই 3 যুবক আবারও মদ্যপ অবস্থায় বসেছিল গাড়িতে। গাড়ি এগিয়ে চলছিল তার আপন গতিতে, কিন্তু ওই গাড়ি যে তাদের কোন পথে নিয়ে চলেছে সেটা যদি ওরা জানতো, তাহলে হয়তো এই পথে ওরা পুনরায় আর ভুল করে আসতো না। গাড়ির ভেতরে বসে থাকা সঞ্জয় নামে এক যুবক গাড়ির চালক রহিমকে বলল, ভাই, তোর মনে হয় আজকে নেশাটা বেশ ভালোই চড়েছে, তাই গাড়িটাকে লোকালয় থেকে দূরে এই নির্জন পথে নিয়ে এসেছিস। তবে এই পথ আদৌ ঠিক কিনা সেটাও তো শালা বুঝতে পারছি না। সে কথা যে আমিও ভাবিনি তা কিন্তু নয়। আমি কিন্তু ইচ্ছা করে এই পথে আসিনি। তোদের একটা কথা বলা হয়নি, আমি যতবার গাড়ি ফিরিয়ে নেবার চেষ্টা করছি ততবার দেখছি গাড়ি কেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি গাড়ি চালাচ্ছি কিন্তু কোনো নিয়ন্ত্রণই আমার হাতে নেই। আমি না চাইতেও গাড়িটা কেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
রহিমের কথা শেষ হওয়ার পর ওরা তিনজন যখন মহাসড়কের পাকটার সামনে এগিয়ে এলো, তখন হঠাৎ ওরা তিনজনে দেখল সাদা শাড়ি পরিহিত এক অল্প বয়সী মহিলা ওদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে ওই মহিলার মুখটা বোঝা যাচ্ছিল না। রহিম বারবার গাড়ির হর্ন বাজাচ্ছিল যাতে ওই মহিলা পথ থেকে সরে দাঁড়ায়, কিন্তু কোনো লাভ হলো না। পরিবর্তে ওই মহিলা পথের মূর্তির মতো দাঁড়িয়ে রইল ওই একই স্থানে। এই দৃশ্য দেখে রহিম বাদে বাকি দুজন অর্থাৎ সঞ্জয় আর রক্তিম কিছুটা আশ্চর্য হলো, কিন্তু রহিমের মাথায় রক্ত উঠে গেল। এবারও মহিলার উদ্দেশ্যে বলল, এই এই সালি, এতবার হর্ন দিচ্ছি, আওয়াজ কান অব্দি পৌঁছায় না? হ্যাঁ, আমাদের গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার শখ হয়েছে নাকি? হ্যাঁ, আমি সালা ঠিক 3 গুনবো, তার মধ্যে যদি সালা না সরেছিস না, তোকে মেরে দেবো আজকে। এই রহিম, এই এই কী সব বলছিস তুই? তুই কি দেখতে পাচ্ছিস না ওই মহিলা কীরকম নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে? আমার মনে হয় কোনো ভৌতিক ব্যাপার না হলে কোনো মানুষ কিভাবে এত রাতে এই গাড়ির পথ আটক করে দাঁড়াতে পারে? 1 2 3 সালি, ব্যাস ব্যাস, তোকে সময় দিয়েছিলাম তো, তুই সরলি না, তাই তো? দাঁড়া, এবার মরার জন্য প্রস্তুত হ। এই বলে রহিম পুরো দমে গাড়ি চালিয়ে দিল ওই মহিলাকে লক্ষ্য করে। কিন্তু কোথায় গেল মহিলা? শুধুমাত্র কুয়াশার আস্তরণ ছাড়া আর কিছুই ওখানে ছিল না। কিন্তু ওই গাড়ি আর থামলো না, বরং ওই গাড়ির গতি বৃদ্ধি পেয়ে গেল আরো বেশি। রহিমের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। গাড়ির ব্রেকগুলো সব অকেজো। তখন মহাসড়কের পথ ছাড়িয়ে ওই গাড়ি নেমে পড়ল এক পাথুরে রাস্তায়। গাড়ির ভেতরে বাকিরা রহিমকে বলল, রহিম, গাড়ি থেকে ঝাঁপ দিতে হবে, না হলে আমরা সবাই মরবো আজ। তুই আর গাড়ি চালাস না, চল চল কোনো মতে এক জানলা ভেঙে ঝাঁপ দি। কিন্তু রহিম ওদের কোনো কথা না শুনে গাড়িটা সামলে নেবার ব্যর্থ চেষ্টা করেই চলল। এদিকে বাকি দুজন গাড়ির দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো ওদের। গাড়ির দরজাগুলো কোনো এক অদৃশ্য শক্তি নিজের মায়া জাল দিয়ে এমন ভাবে শক্ত করে বন্ধ করে দিয়েছে যাতে ওরা খুলতে না পারে। ওদিকে রহিম যতবার ব্রেকের উপর পা দিচ্ছে ততবার গাড়ির গতি যেন আরো বৃদ্ধি পাচ্ছে। একটা সময় পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে রাস্তার পাশে থাকা একটা পাথরের জায়ের সঙ্গে গিয়ে ধাক্কা পড়ে, আর মুহূর্তের মধ্যে গোটা গাড়িতে আগুন ধরে গেল। আর গাড়ির সঙ্গে 3 জন যুবক জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এবার ওই খাদানের পাশে উঁচু মতো জায়গাটায় এক নারী মূর্তির আগমন ঘটল। আর এইবার ওই নারী মূর্তি ওই অগ্নিদগ্ধ গাড়িটার দিকে তাকিয়ে বলল, এটাই তোদের মতো জন্তুদের শাস্তি ছিল। তোরা যখন আমাকে মেরেছিলিস তখন আমিও তোদের হাত পা ধরেছিলাম, বারবার বলেছিলাম আমাকে বাঁচতে দে, কিন্তু তোরা সেদিন আমাকে বাঁচতে দিসনি। আর তাই আজ আমি তোদের মৃত্যু দিলাম। এইবার থেকে আমার সাথে তোরাও বন্দী হলে এই মৃত্যু শীতল মহাসড়কে। এই ঘটনার প্রায় 1 সপ্তাহ পরে এক শনিবার রাতে মোটরসাইকেলে করে একজন গ্রামের চাষি, নাম তার সাকেত মোল্লা, মহাসড়ক দিয়ে রাজবল্লভীপুরের দিকে আসছিল। তখন বেশ রাত, আর গ্রামের দিকে শীতের রাত যথেষ্ট শুনশান এবং নিঝুম থাকে। মোল্লা সাহেব আপন মনে মোটরসাইকেল ছুটিয়ে মহাসড়ক দিয়ে এগিয়ে চলছিল। হঠাৎই বাঁকের মুখে ওনার মোটরসাইকেলটা অকেজ হয়ে পড়ল। আর এই দৃশ্য দেখে উনি নিজের মনে মনেই বলল, হায় রে আল্লাহ, এইখানেই তোমাকে আমার গাড়িটা অকেজ করতে হলো।
এখন এই এত রাতে গাড়ি সারানোর লোক কোথায় পায়? উনি এবার ওনার ওই মোটর সাইকেলটা নিয়ে মহাসড়ক ধরে হাঁটতে শুরু করলো। কিছুটা হাঁটার পরে নারী কণ্ঠের একটা কান্নার শব্দ তিনি পেলেন। এই শব্দ শুনে উনি প্রথমটায় কিছু চমকে উঠেছিলেন ঠিকই, কিন্তু তারপর কিছুটা সাহস বুকে এনে মোটর সাইকেলটাকে রাস্তার এক পাশে দাঁড় করিয়ে ওই আওয়াজের উৎস সন্ধান করতে এগিয়ে গেলেন। আওয়াজটা মূলত আসছিল ওই মহাসড়কের বাঁক থেকে। মোল্লা সাহেব চলতে চলতে এসে উপস্থিত হলেন বাঁকের সম্মুখে। সেখানে পৌঁছেই উনি দেখলেন ওনার থেকে কয়েক হাত দূরে অন্ধকার পথের এক পাশে জড়সড় হয়ে বসে আছে সাদা শাড়ি পরিহিতা এক অল্প বয়সী মহিলা। হাঁটুতে মুখ গুজে কেঁদে চলছে। মোল্লা সাহেব মনে মনে আল্লাহকে স্মরণ করে এগিয়ে গেলেন ওই দিকে। আর ওখানে গিয়ে উনি ওই মহিলাকে বললেন, এই যে আপা, তুমি এত রাতে নির্জন পথে কি করছো? তুমি কাঁদছো কেন? আমি তো এই পথেই থাকি। নির্জন আধার রাত আমার বিচরণের সময়। এই রাতে তুই যখন এই পথে এসেই পড়েছিস, তখন তোর সময় শেষ তোর সময়। আয় আমার কাছে আয়। এই বলেই ওই মহিলা মুখ তুলে মোল্লা সাহেবের দিকে তাকালো। মোল্লা সাহেব ওর দিকে তাকিয়ে আতঙ্কে শিহরিত হয়ে গেলেন, কারণ এই মহিলার মুখ বলে আর কিছুই ছিল না। সেই স্থানে কোনো চোখ বা মুখের অস্তিত্ব ছিল না। এই দৃশ্য দেখে মোল্লা সাহেব এক গগনবিদারী চিৎকার দিয়ে পিছন দিকে দৌড়াতে শুরু করলেন উন্মাদের মতো। এইভাবেই দৌড়াতে দৌড়াতে উনি সামনে একটা গাড়ির অবয়ব দেখতে পেলেন। যথারীতি গাড়ির সামনে এসে উনি গাড়ির মধ্যে থাকা লোকেদের বললেন, এই যে বাবারা, আমাকে একটু সাহায্য করো না, আমাকে একটু রাজবল্লভীপুরে পৌঁছে দাও না গো, বড় বিপদে পড়েছি। ওনার কথা শুনে গাড়ির ভেতরে থাকা একজন গাড়ির দরজা খুলে দিল, আর মোল্লা সাহেব গাড়িতে উঠে পড়লেন। গাড়িতে ওঠার পরে গাড়ির সামনে সিট থেকে বসে থাকা চালক গাড়ি চালাতে শুরু করলো। আর তারপর মোল্লা সাহেবকে বলল, কি ব্যাপার? মনে হচ্ছে আপনি কিছু দেখে খুব ভয় পেয়েছেন। কি দেখেছিলেন আপনি? বাবা, তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু তাও বলছে, আমি কিছুক্ষণ আগে ওই বাঁকির মুখে একজন মহিলাকে দেখেছিলাম। হাঁটুতে মুখ গুজে কেঁদে চলেছিল, কিন্তু তারপর আমি... কি মোল্লা সাহেব, আপনি অন্ধকারের মধ্যে কি দেখতে কি দেখেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা দেখুন তো, আপনি যাকে দেখেছিলেন তার মুখটা কিছুটা এই রকম নাকি? এই বলে গাড়ির চালক আর মোল্লা সাহেবের পাশে বসা দুই যুবক ঘুরে তাকালো তার দিকে। ওদের দিকে তাকিয়ে মোল্লা সাহেবের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়ে দাঁড়ালো। মোল্লা সাহেব দেখল হালকা নীরব আলোয় তিন মুখমণ্ডলবিহীন অশরীরী অস্তিত্ব ওনার সামনে বসে আছে। তখন আর গোটা শরীরে এক বিশ্রী মাংস পোড়া গন্ধ ছড়িয়ে পড়ছিল তাদের দেহ থেকে। মোল্লা সাহেব ভয়ে তাড়াতাড়ি কোনো মতে গাড়ির দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলে মহাসড়ক ধরে দৌড়াতে শুরু করলেন আবার। কিন্তু এইবার ওই তিনজন অশরীরী মোল্লা সাহেবের উদ্দেশ্যে বলল, পালিয়ে যাবি কোথায়? তুই যেদিকে পালাচ্ছিস ওই দিক সাক্ষাৎ মৃত্যুক্ষেত্র। আজ তোর পালিয়ে কোনো লাভ হবে না, তোর মৃত্যু আজ লেখা হয়ে গেছে, তোকে মরতে যে হবে। এরপর ওই অশরীরী অস্তিত্বরা গাড়িটা তীব্র বেগে চালিয়ে পিষে দিয়ে চলে গেল মোল্লা সাহেবকে। মোল্লা সাহেবের ওই লম্বা সুঠাম শরীরটা একদম দলা পাকিয়ে শেষ হয়ে গেল। তারপর ওই নারী মূর্তি আর ওই গাড়িটা কর্পূরের মতো উধাও হয়ে গেল অন্ধকারে। যথারীতি পরদিন সকালে
গ্রামের কয়েকজন যুবক আর পুলিশের তৎপরতায় মোল্লা সাহেবের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ওই মহাসড়ক থেকে। তখনও কারোর মনেই কোনো অলৌকিক ভৌতিক কার্যকলাপের কথা আসেনি। সকলের মনে হচ্ছিল মোল্লা সাহেবের মৃত্যু একটা স্বাভাবিক ঘটনা, কারণ মহাসড়কে এরকম পথ দুর্ঘটনা নতুন কিছু নয়। আবার সপ্তাহখানেক পরে এক শনিবার রাতে এই রাজবল্লভীপুর গ্রামে মুস্তেফ যতীন বাবু সাইকেল করে বাড়ি ফিরছিলেন মহাসড়ক ধরে, কিন্তু হঠাৎই পাকের মুখে ওনার সাইকেলের চাকাটা খারাপ হয়ে গেল। এই দৃশ্য দেখে মুস্তেফ যতীন বাবু সাইকেল থেকে নেমে পড়লেন আর নিজের মনেই বললেন, এটাও এখনই হতে হলো? এত রাতে তো কোনো দোকানপাটও খোলা পাবো না, এখন কিভাবে যে গ্রামে পৌঁছবো? এত রাতে এখানে কিছু পাবেন না মুন্সে বাবু, এ সড়ক নির্জন সড়ক, এখানে সাহায্য চেয়ে লাভ হবে না। শব্দটা শুনেই যতীনবাবু তাড়াতাড়ি পিছনে ঘুরে তাকালেন। দেখলেন কয়েক হাত দূরেই অন্ধকারে একটা মোটর সাইকেলের উপর একজন লোক দাঁড়িয়ে আছে। মুস্তেফ সাহেব মোল্লা সাহেব মনে করে এগিয়ে গেলেন ওর দিকে, কিন্তু তখনও ওনার মনে সন্দেহ জাগেনি যে মোল্লা সাহেব তো আর নেই। যাই হোক, যতীনবাবু ওই মোটর সাইকেলের কাছে গিয়ে বললেন, মোল্লা সাহেব, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না, আপনি আমাকে একটু রাজবল্লভীপুরে পৌঁছে দেবেন? ওঠে পড়ুন যতীন বাবু, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছি। যতীনবাবু আগা পিছু না ভেবে চেপে বসলেন মোটর সাইকেলে। মোটর সাইকেল ছুটিয়ে দিল মোল্লা সাহেব। গাড়িতে যেতে যেতে মোল্লা সাহেব যতীনবাবুকে বললেন, যতীন বাবু, এত রাতে এই পথে আসে না কেউ, এই পথ ভালো নয়, এই পথ সাক্ষাৎ মৃত্যুক্ষেত্র। এখানের হাওয়ায় বাতাসে বিষ ঘোরে। যতীনবাবু কোনো কথা বললেন না, কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। হঠাৎই একটা ঝাঁকুনিতে তার চমক ভাঙল, আর ভেঙেই ওনার মনে পড়ল মোল্লা সাহেব তো আর নেই। গত সপ্তাহে উনি মারা গিয়েছিলেন, তাহলে ইনি কে? এবার যতীনবাবু মোল্লা সাহেবকে বললেন, গাড়ি থামান, আমি নামবো। কি হলো, গাড়ি থামাচ্ছেন না কেন মোল্লা সাহেব? এই গাড়ি আপনাকে আপনার গন্তব্যে না পৌঁছিয়ে থামবে না মুন্সেফ বাবু। আমি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছি এখন। আপনি চুপ করে বসে থাকুন, কারণ এই মৃত্যুক্ষেত্র থেকে কেউ রেহাই পায় না। এই পথে যে একবার আসে সে আর ফেরে না। এই কথা বলেই মোল্লা সাহেব ঘুরে তাকালেন যতীনবাবুর দিকে। যতীনবাবু দেখলেন ওই মুখমণ্ডলবিহীন অশরীরী অস্তিত্বকে। এই দৃশ্য দেখে যতীনবাবু ওই চলন্ত মোটর সাইকেল থেকে আতঙ্কে ছাপ দিলেন, আর ওনার মাথাটা ওই চলন্ত মোটর সাইকেলের এক চাকার তলায় পড়ে পিষে থেতলে গেল। তারপর মোল্লা সাহেব আর ওনার ওই মোটর সাইকেলটা অন্ধকারে মিলিয়ে গেল। মৃত্যু শীতল মহাসড়ক আবারও রক্তে রঞ্জিত হলো। পরদিন সকালে আবার ওই সড়ক থেকে উদ্ধার হলো যতীনবাবুর মৃতদেহ। মৃতদেহ দেখেই সবার মনে এক অজানা ভয়ের সৃষ্টি হয়েছিল। আর এবার ওনাদের মধ্যে এক জনৈক বৃদ্ধ লোক গ্রামের সকলকে একত্রে জড়ো করে সেদিন সন্ধ্যায় বললেন, শোনো বাবারা, আমি তোমাদের আজকে এখানে একসাথে ডেকেছি তার একটা গুরুতর কারণ রয়েছে। তোমরা তো সবাই জানো আমাদের গ্রামের ওই পার্শ্ববর্তী নির্জন মহাসড়কটায় প্রায় প্রতি সপ্তাহেই কারোর না কারোর, বিশেষ করে এই গ্রামেরই কয়েকজনের রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে।
আমাদের সকলের প্রথমে মনে হয়েছিল এসব কিছুই কাকতালীয় ব্যাপার, কিন্তু পরপর এতগুলো মৃত্যু, যেগুলোর প্রায় সবটাই একই রকমভাবে হয়েছিল, আর সেগুলো দেখার পরে আমার মনে হয়েছে এটা বোধহয় কোনো সামান্য পথ দুর্ঘটনা নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার রয়েছে। না হলে পরপর এতগুলো মৃত্যু কিভাবে হবে? কই, এর আগে তো কখনো এমনটা হয়নি। এই সব কিছুই হয়েছে ওই সরলা নিখোঁজ হয়ে যাবার পরেই। ওই বৃদ্ধ লোকের কথা শোনার পর গ্রামের কয়েকজন লোক ওনাকে জিজ্ঞেস করলো, তাহলে এখন উপায় কি? কিভাবে এই মৃত্যু মিছিলকে বন্ধ করা যাবে? এর একটা উপায় আছে, আর বলতে পারো রামবাণ উপায়, আর সেটা হলো ওই তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিক একজন প্রেত সিদ্ধ প্রসিদ্ধ তান্ত্রিক। উনি ওনার তন্ত্রবিদ্যার মাধ্যমে অতীতে নানাবিধ অশরীরী অস্তিত্বদের প্রকোপ থেকে ওই নিরীহ মানুষদের রক্ষা করেছিলেন। তাই আমাদের ওনার কাছেই যাওয়া উচিত। যখন এই ঘটনাগুলো শুরু হয়েছিল তখন আমি একবার ওনার কাছে গিয়েছিলাম। উনি আমাদের গ্রামের পাশের গ্রাম ওই দেবীপুরের শ্মশানে রয়েছেন। তোমরা যদি চাও তো আমি আগামীকাল ওনাকে এখানে নিয়ে আসতে পারি, কারণ উনি ছাড়া আর কেউ আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন না। বৃদ্ধের কথায় সকলে সম্মতি জানিয়ে দিল। এর পরের দিন সকালে বৃদ্ধ কয়েকজন গ্রামের যুবককে সাথে নিয়ে দেবীপুর গ্রামে শ্মশানকালীর মন্দিরে আমার কাছে আসে। আমার কাছে এসে আমাকে প্রণাম করে বললেন, ঠাকুর মশাই, বড় সংকটে পড়ে আবারও আপনার কাছে এলাম। আপনার মনে আছে ঠাকুর মশাই, আমি সেবার এসে আপনার কাছে আমাদের গ্রামের সেই মহাসড়কটার কথা বলেছিলাম? হ্যাঁ ঠাকুর মশাই, আমার ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না। ইদানিং মৃত্যুর সংখ্যাটা বেড়েই চলেছে। ঠাকুর মশাই, এ মৃত্যু শীতল সড়ক। আমাদের রাজবল্লভীপুর গ্রামের এই মহাসড়কটাকে সন্ধ্যের পর আমরা এড়িয়ে চলি, কারণ এই সড়ক এক অভিশপ্ত সড়ক। সন্ধ্যের পর এই সড়কে ওই ছলনাকারীদের দেখা পাওয়া যায়। এই সড়ক দিয়ে আসা যাওয়া অনেক গাড়ির চালকরা প্রায়ই বলে রাতের অন্ধকারে ওদের চলন্ত গাড়ির সামনে হঠাৎই এক অল্প বয়সী বউ চলে আসে, আর সেই বউ হাতের ইশারায় সাহায্য চাওয়ার ভঙ্গিতে ওই গাড়ির চালককে গাড়ি থামাতে বলে। গাড়ির চালক কিছু না ভেবেই গাড়ি থামিয়ে দেয়, আর এখানেই ঘটে যায় বিপদ। এরপর ওই বউ বিনা কোনো বাক্য ব্যয় ওই চুপচাপ ওই গাড়ির চালকের গাড়িতে উঠে বসে। গাড়ি আবারও চলতে শুরু করে, কিন্তু এবার গাড়ি আর চালকের নিয়ন্ত্রণাধীন থাকে না, বরং তা তখন অশরীরীদের অস্তিত্বের নিয়ন্ত্রণে চলে যায়। তারপর সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের চাইয়ের সাথে ধাক্কা খেয়ে খাদানের মধ্যে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেই গাড়িতে আগুন ধরে ওঠে। চালক সহ গোটা গাড়ি ভস্মীভূত হয়ে যায়, কিন্তু সেই বউকে আর কোথাও দেখা যায় না। কিন্তু যারা ভাগ্যবান ওই ছলনাকারীদের হাত থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছে, তাদের কথায় ছলনাকারী শুধু যে অল্প বয়সী বউয়ের রূপ ধরে আসে তেমনটা নয়, এরা যে কোনো রূপ ধারণ করে আসতে পারে।
হ্যাঁ, এই কখনো পুরুষের রূপে, আবার কখনো মহিলার রূপে, হ্যাঁ, আবার নয়তো বাচ্চার রূপেও আসে। বৃদ্ধর কথা শোনার পর আমি আর দেরি করলাম না। সেদিনই ওদের সাথে আমি বিকেলের দিকে এসে উপস্থিত হলাম রাজবল্লভীপুর গ্রামের সেই মহাসড়কটার সামনে। চারপাশে শালবন দিয়ে ঘেরা মহাসড়কটা একদম শুনশান, শুধু মাঝে মাঝে দুটো গাড়ির যাতায়াত চোখে পড়ছে আমার। আমি এবার বৃদ্ধ সহ বাকি যুবকদের বললাম, আমাকে আপনারা ওই জায়গাটা দেখান যেখানে আপনারা মৃতদেহগুলো উদ্ধার করেছিলেন। আমার এই কথা শোনার পর বৃদ্ধ সহ বাকিরা ভয়ার্ত গলায় আমাকে বলল, ঠাকুর মশাই, আমরা আপনাকে শুধু ওই জায়গাটা নির্দেশ করে দিতে পারি, কিন্তু আমরা যাব না, কারণ ওই জায়গাটা যে অশুভ। ঠিক আছে, আপনারা শুধু এই জায়গাটা আমায় দেখিয়ে দিন, তাহলেই হবে। এরপর বৃদ্ধ লোকটি আমাকে তর্জনী দিয়ে ওই দূরের বাঘটা দেখিয়ে দিল। এরপর আমি ওদের বললাম, আপনারা এখানে আর থাকবেন না, যে যার বাড়ি চলে যান, আর কেউ রাতের বেলার বাইরে বের হবেন না, আর ওই সড়কের দিকে ভুলেও আসবেন না। আর সন্ধ্যার পর এখানে আমি একাই থাকবো। আমার কথায় প্রত্যেকেই রাজি হয়ে চলে গেল। এখন আমি সম্পূর্ণ একা এই অভিশপ্ত মহাসড়কে। আর ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধে নামতে শুরু করেছে। শীতের বেলায় খুব তাড়াতাড়ি সন্ধে নামে, আর সেই সঙ্গে দেখতে দেখতেই চারপাশে পাতলা কুয়াশার আস্তরণ সৃষ্টি হয়েছিল। আমি এবার ধীরে ধীরে বাঁকের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর সেই সঙ্গে শুনতে পেলাম অপার্থিব ফিসফিসানি শব্দ। চলে যাও, এখান থেকে চলে যাও। যদি নিজের জীবন প্রিয় হয়ে থাকে তাহলে সামনে এগিও না, ওই পথেই মৃত্যু অপেক্ষারত তোমার জন্য। এরকম বার দুয়েক হলো আমার সাথে, কিন্তু আমি গাত্রবন্ধন করে থাকার ফলে আমার কোনো ক্ষতি হয়নি। আমি এখন বাঁকের মুখে এসে উপস্থিত হয়েছি। চারপাশে তখন সন্ধ্যের অন্ধকার, আর কুয়াশার চাদর নেমে এসেছে, নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। আমি বাঁকের একটা নির্দিষ্ট স্থানে আমার হাতটা রেখে চোখ বন্ধ করলাম, আর মুহূর্তের মধ্যেই ওই বৃদ্ধর বলা সমস্ত কথা আমি শুনতে পেলাম। আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম সেই সমস্ত রহস্যময় মৃত্যুর দৃশ্য পুরো ছবির বইয়ের মতো ভেসে উঠল। আমি এবার চোখ মেলে ঠিক ওই স্থানে বিভূতি দিয়ে পবিত্র গণ্ডি বানিয়ে আসন করে বসলাম, আর তারপর চোখ বন্ধ করে এক মনে বলতে লাগলাম, আমি জানি তোমরা আমার আশেপাশেই আছো, আর সুযোগের সন্ধান করছো যে কখন আমাকেও তোমরা তোমাদের দলে সামিল করবে। তোমরা এখানে বহুদিন ধরে বন্দী হয়ে আছো, মুক্তি লাভের জন্য উদ্গ্রীব হয়ে আছো, কিন্তু এইভাবে নিরীহ নিরপরাধ মানুষদের হত্যা করে তোমরা তো মুক্তি পাবে না, বরং চিরকাল এই মহাসড়কেই বন্দী হয়ে থাকবে। খুব সহজেই ঠাকুরমশাই আপনি বলে দিলেন নিরীহ মানুষের প্রাণ যেন আমরা না নিই। কিন্তু ঠাকুরমশাই, আমি সেই সরলা, আর যার জন্য এই মহাসড়ক অভিশপ্ত আর মৃত্যুক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু তার কারণটা আপনি হয়তো জানেন না। আমি সবই জানি। তোমার অন্তিম কাজ পূরণ করা হয়নি। এতদিন তোমার লাশ শিয়াল শকুনে খাবার হিসেবে খেয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার শরীরের যেটুকু অবশিষ্ট অংশ এই মহাসড়কে পড়ে আছে, সেগুলো যদি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা যায় তাহলে তুমি উদ্ধার পাবে, আর তোমার সাথে এই বাকিরাও উদ্ধার পাবে, কারণ তোমার সেই অভিশাপ এদের এই মহাসড়কে বন্দী করে রেখেছে। তাই তোমার উদ্ধারের সাথে সাথে এরাও উদ্ধার হয়ে যাবে। এরপর আমি বাঁকের জঙ্গলে প্রবেশ করলাম। ওখানে প্রবেশ করার সাথে সাথে একটা বিশ্রী মরা পচা গন্ধ নাকে এসে লাগলো আমার। আমি সেই গন্ধের উৎস অনুসরণ করতে করতে এগিয়ে গেলাম, আর গিয়ে দেখলাম একটা ছিন্ন ভিন্ন নারী শরীরের লাশ পড়ে রয়েছে একটা শাল গাছের পাশে। আর ওটা আমি সরলার প্রেতকে দেখিয়ে বললাম, এই যে তোমার মৃতদেহ, তুমি এবার এর পাশে বসো, আমি এর সৎকার করব।
এই বলে আমার কাছে থাকা বিভূতি ছিটিয়ে দিলাম ওই লাশের চারপাশে, আর সঙ্গে সঙ্গে কিছুটা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম লাশটা। এবার আমি কয়েকটা পাটকাঠিতে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে পড়তে ওই শরীরের মুখে আগুনটা দিলাম, আর সঙ্গে সঙ্গে গোটা শরীরটা ধরে উঠল, আর সরলা প্রেতের শরীরটাও ধরে উঠল। আজ থেকে এই মহাসড়কের সকল আতঙ্ক মুছে গেল, আর আবারও এই মহাসড়ক আর 5টা সাধারণ সড়কের মতো হয়ে যাবে। সকল ছলনাকারী প্রেত শক্তির বিদায় ঘটবে এই সড়ক থেকে। বিদায় ঠাকুর মশাই, আপনি না থাকলে এসব সম্ভব হতো না। আপনাকে 100 কোটি প্রণাম, 100 কোটি প্রণাম। আমি এবার দেখলাম বাকি 5 অপশক্তিরাও একে একে উজ্জ্বল আলোক বলয় রূপ ধরে মিলিয়ে যাচ্ছে মহাশূন্যে। ওরা সকলে মিলে যেতে ওই ঝিঝি পোকার ডাক আর প্যাঁচার ডাক ভেসে আসতে শুরু করলো। এতদিনের আতঙ্ক আর ভয়ের অবসান ঘটল আজ। আমার কাজ শেষ। পরদিন সকালে আমি গ্রামবাসীদের সকল কথা খুলে পড়লাম, আর সতীশ বাবুকে সান্ত্বনা দিয়ে সেদিন ওখান থেকে বিদায় নিয়ে চলে এলাম। এতক্ষণ আমরা দুজন মন্ত্রমুগ্ধের মতো ঠাকুর মশাইয়ের গল্পটা শুনছিলাম, আর গল্প শেষে আমরা ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। শুনছিলে শুভেন্দু চ্যাটার্জির কলমে আজকের তানা তান্ত্রিকের গল্প রাজবল্লভপুরের আতঙ্ক। আজকে গল্পে কথকের ভূমিকায় ছিল অভিক সাহা, অন্যান্য চরিত্রে সৌরভ, পূজা, পার্থ অরণ্যদেব, প্রিয়ম, দেবজিৎ, দিব্যেন্দু গোস্বামী, সুজয়, দীপ্তিমান এবং মেঘনা। গল্পে সাউন্ডে ছিল ফিনিক্স, পোস্টার ডিজাইনে আকাশ। কেমন লাগলো আমাদের এই গল্প জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন বঙ্গ কথা।